আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। স্টারলিংকের মতো একটি বিশ্বব্যাপী স্যাটেলাইট কমিউনিকেশন নেটওয়ার্ক জ্যামিংয়ের সক্ষমতা প্রদর্শন করায় ইরান আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত বিশ্লেষণের পরিসরে নতুন করে আলোচনা এসেছে। অনেকেই স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন, যদি একটি উন্নত বাণিজ্যিক হলেও প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল লিও স্যাটেলাইট নেটওয়ার্ক জ্যাম করা সম্ভব হয়, তবে কি সেই একই সক্ষমতা দিয়ে আকাশ হামলা অর্থাৎ বিমান, ড্রোন বা মিসাইল ভিত্তিক কাইনেটিক স্ট্রাইককেও সম্পূর্ণভাবে অকার্যকর করে দেওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তরে সরল হ্যাঁ বা না বলা বাস্তবসম্মত নয়, কারণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটি বহুস্তরীয় ও প্রেক্ষিত নির্ভর ক্ষেত্র, যেখানে প্রতিটি সিস্টেমের নকশা, উদ্দেশ্য, রেজিলিয়েন্স ও অপারেশনাল কনসেপ্ট আলাদা। স্টারলিং জ্যামিংয়ের ঘটনাকে আকাশ প্রতিরোধ বা এয়ার ডিনায়াল সক্ষমতার সঙ্গে সরাসরি সমীকরণ করলে বিষয়টি অতি সরলীকরণ করা হবে, বরং এটি ইরানের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে প্রতিযোগিতার সক্ষমতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়, যা আকাশ যুদ্ধের নির্দিষ্ট স্তরে কার্যকর হলেও সামগ্রিক কাইনেটিক থ্রেটকে নিঃশেষ করে দেওয়ার সমতুল্য নয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। স্টারলিং মূলত একটি লো আর্থ অরবিট স্যাটেলাইট ভিত্তিক কমিউনিকেশন নেটওয়ার্ক, যার উদ্দেশ্য দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান। এটি KU বা KA ব্যান্ডের মতো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, যেখানে গ্রাউন্ড টার্মিনাল ও স্যাটেলাইটের মধ্যে আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক সিগন্যালের ধারাবাহিক আদান প্রদান ঘটে। এই নেটওয়ার্কের নকশায় মূল জোর দেওয়া হয়েছে ব্যান্ডউইথ, ল্যাটেন্সি কমানো এবং বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য সহজলভ্যতার উপর। যদিও স্টারলিংকে এনক্রিপশন ও কিছু পরিমাণ জ্যামিং প্রতিরোধী ব্যবস্থা রয়েছে, তবু এটি একটি সামরিক অস্ত্র ব্যবস্থার মতো মাল্টি লেয়ার হার্ডেনিং ও রেজিলিয়েন্স ধারণ করে না। ফলে কোনো রাষ্ট্র যদি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে শক্তিশালী ডিরেকশনাল বা ব্রডব্যান্ড জ্যামার মোতায়েন করে, তাহলে সেই এলাকায় স্টারলিং টার্মিনালের কার্যকারিতা বিঘ্নিত করা সম্ভব। ইরান যদি এমন সক্ষমতা দেখাতে পারে, তাহলে প্রমাণ করে যে তারা সংশ্লিষ্ট ফ্রিকোয়েন্সি শনাক্ত করতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক এমিশন বিশ্লেষণ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী জ্যামিং শক্তি প্রয়োগ করতে সক্ষম। এটি নিঃসন্দেহে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতার একটি বাস্তব এবং পরিমাপযোগ্য দিক নির্দেশ করে। তবে এই সাফল্যের সীমাবদ্ধতাও রয়েছে। স্টারলিং জ্যামিং সাধারণত লোকাল বা রিজিয়নাল স্কেলে কার্যকর হয়, কারণ স্যাটেলাইট নেটওয়ার্কটি বৈশ্বিক হলেও জ্যামিং উৎসের শক্তি ও দিক নির্দেশনা সীমিত। এর মানে হলো ইরান হয়তো নিজস্ব ভূখণ্ড বা আশেপাশের এলাকায় কমিউনিকেশন ডিনায়াল সৃষ্টি করতে পারে, কিন্তু বৈশ্বিক পর্যায়ে পুরো নেটওয়ার্ক অচল করে দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। এই বাস্তবতাটি আকাশে হামলার প্রসঙ্গে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সামরিক বিমান ও মিসাইল সাধারণত শত্রু ভূখণ্ডের গভীরে প্রবেশ করলেও তাদের অপারেশনাল কনসেপ্ট ও প্রযুক্তিগত স্থিতিস্থাপকতা সম্পূর্ণ ভিন্ন। ড্রোনের ক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ার তুলনামূলকভাবে বেশি কার্যকর। অধিকাংশ ড্রোন, বিশেষ করে মাঝারি ও ছোট আকারের সিস্টেম, জিপিএস নেভিগেশন, স্যাটেলাইট বা রেডিও ডেটা লিঙ্ক এবং রিমোট কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিগন্যালের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণে জিপিএস জ্যামিং বা স্পুফিংয়ের মাধ্যমে ড্রোনকে পথভ্রষ্ট করা, ল্যান্ড করতে বাধ্য করা বা সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া সম্ভব। একইভাবে C2 লিঙ্ক বিচ্ছিন্ন করলে ড্রোন তার অপারেটরের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলতে পারে। আধুনিক সামরিক ড্রোনগুলোতে অবশ্য স্বয়ংক্রিয় রিটার্ন টু বেস বা প্রি প্রোগ্রামড মিশন কন্টিনিউ করার মতো ব্যবস্থা থাকে, কিন্তু তবুও ইলেকট্রনিক আক্রমণের প্রভাব এখানে তুলনামূলকভাবে বেশি। এ কারণেই সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন জ্যামিং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সবচেয়ে প্রচলিত ও কার্যকর কৌশলগুলোর একটি হিসেবে আবির্ভূত হয়েছে, এবং ইরান, রাশিয়া ও চীনের মতো রাষ্ট্রগুলো এই ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। সামরিক বিমানের ক্ষেত্রে পরিস্থিতি মৌলিকভাবে ভিন্ন। আধুনিক ফাইটার জেটগুলো এমনভাবে নকশা করা হয় যাতে তারা উচ্চমাত্রার ইলেকট্রনিক কন্টেস্টেশনের মধ্যেও অপারেশন চালিয়ে যেতে পারে।
এসব বিমানে কেবল জিপিএস নয়, বরং একাধিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম থাকে, যা বাহ্যিক সিগন্যাল ছাড়াই বিমানের অবস্থান ও গতিপথ নির্ধারণ করতে পারে। জিপিএস জ্যামিং হলে এই আইএনএস সিস্টেমগুলো দায়িত্ব নেয়, ফলে বিমানের নেভিগেশন সম্পূর্ণ ভেঙে পড়ে না। এর পাশাপাশি আধুনিক ফাইটারগুলোতে এনক্রিপ্টেড ও ফ্রিকোয়েন্সি হপিং কমিউনিকেশন ব্যবহৃত হয়, যা জ্যামিংকে জটিল করে তোলে। মাল্টিলেয়ার সেন্সর ফিউশন প্রযুক্তির মাধ্যমে রাডার, ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সরের তথ্য একত্রিত করে পাইলটকে একটি সমন্বিত যুদ্ধচিত্র প্রদান করা হয়। এর ফলে সাময়িক রাডার কনফিউশন বা যোগাযোগ বিঘ্নিত হলেও বিমান সম্পূর্ণ অন্ধ হয়ে যায় না। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখানে বিমানের কার্যকারিতা কিছুটা কমাতে পারে, কিন্তু পুরোপুরি অচল করে দেয়া প্রায় অসম্ভব। মিসাইলের ক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রভাব আরও সীমিত। কিছু ক্রুজ মিসাইল জিপিএস নির্ভর হতে পারে, কিন্তু আধুনিক মিসাইল সাধারণত আইএনএস-এর সঙ্গে টারকম বা ডিএস-ম্যাকের মতো সিস্টেম ব্যবহার করে, যা ভূখণ্ডের কন্ট্যুর বা ডিজিটাল মানচিত্রের সঙ্গে মিলিয়ে পথ নির্দেশ করে। এই সিস্টেমগুলো বাহ্যিক সিগন্যালের উপর কম নির্ভরশীল এবং জ্যামিংয়ের প্রতি অত্যন্ত রেজিলিয়েন্ট। ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে পরিস্থিতি আরও চরম, কারণ বুস্ট ফেজের পর এগুলো কার্যত কোনো বাহ্যিক কমিউনিকেশন বা নেভিগেশন সিগন্যালের উপর নির্ভর করে না। ফলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখনও কার্যত অকার্যকর। আধুনিক মিসাইল সিস্টেমে অ্যান্টি জ্যামিং রেজিলেন্ট আর্কিটেকচার অন্তর্ভুক্ত থাকায় ইডব্লিউ এর প্রভাব সেখানে সীমিত এবং পরিস্থিতি নির্ভর। এই প্রেক্ষাপটে স্টারলিংক জ্যামিং ও আকাশ হামলার মধ্যে মৌলিক পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। স্টারলিংকের মতো সিস্টেমকে তুলনামূলকভাবে একটি সফট টার্গেট বলা যায়, কারণ এর মূল উদ্দেশ্য কমিউনিকেশন নিশ্চিত করা এবং এতে সামরিক অস্ত্রের মতো হার্ডেনিং নেই। বিপরীতে বিমান ও মিসাইল হলো হার্ড টার্গেট, যেগুলো বহুস্তরীয় এনক্রিপশন, বিকল্প নেভিগেশন ব্যবস্থা এবং উচ্চমাত্রার ইলেকট্রনিক রেসিলিয়েন্স ধারণা করে। স্টারলিং জ্যামিংয়ের সাফল্য ইরানের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে প্রতিযোগিতার সক্ষমতা দেখালেও এটি কোনোভাবেই আকাশ প্রতিরোধ ব্যবস্থার বিকল্প নয়। কৌশলগতভাবে এই সক্ষমতার গুরুত্ব অন্য জায়গায়। ইরান দীর্ঘদিন ধরে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে পারদর্শী একটি রাষ্ট্র হিসেবে পরিচিত, যেখানে সরাসরি সামরিক শক্তির তুলনায় কম খরচে প্রতিপক্ষের কার্যকারিতা কমিয়ে দেওয়ার কৌশলকে প্রাধান্য দেওয়া হয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্টারলিং জ্যামিংয়ের মাধ্যমে ইরান দেখিয়েছে যে তারা ইনফরমেশন এবং কানেক্টিভলি ডিনিয়াল কৌশল দক্ষ এবং প্রয়োজন হলে সামরিক ও দ্বৈত ব্যবহারযোগ্য অবকাঠামোকেও কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে তথ্য ও যোগাযোগের গুরুত্ব এতটাই বেশি যে সাময়িক বিঘ্ন অপারেশনাল সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। একাডেমিক ভাষায় বলা হয়, এই ঘটনা ইরানের ইলেকট্রোম্যাগনেটিক ডোমেইনের কার্যকর প্রতিযোগিতার সক্ষমতার একটি প্রমাণ। তবে এটি ডিসাইসিভ ডিনিয়াল ক্যাপাবিলিটি নয়। আকাশ হামলা প্রতিহত করতে হলে সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক, ইন্টারসেপ্টর মিসাইল ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামোর প্রয়োজন হয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখানে একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে, মূল প্রতিরক্ষা নয়। স্টারলিং জ্যামিং মূলত একটি ট্যাকটিক্যাল ইডব্লিউ সাকসেস, যা নির্দিষ্ট পরিস্থিতিতে কার্যকর হলেও কৌশলগত আকাশ প্রতিরোধ ব্যবস্থার বিকল্প হতে পারে না। তবে এই সক্ষমতাকে হালকাভাবে দেখাও ঠিক হবে না। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও ইরান যে নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা গড়ে তুলতে পেরেছে, তা ভবিষ্যতে আরও উন্নত পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনার ইঙ্গিত দেয়। প্রযুক্তির ধারাবাহিক উন্নয়ন, স্থানীয় শিল্পের বিকাশ এবং বাস্তব সংঘাত থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ইরানকে এই ক্ষেত্রে আরও পরিণত করতে পারে। ফলে স্টারলিং জ্যামিংকে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়, বরং একটি বৃহত্তর কৌশলগত প্রবণতার অংশ হিসেবে দেখা যুক্তিযুক্ত। এটি দেখায় যে আধুনিক যুদ্ধক্ষেত্রে কাইনেটিক শক্তির পাশাপাশি ইলেকট্রোম্যাগনেটিক ও তথ্যভিত্তিক সক্ষমতাও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং সেই প্রতিযোগিতায় ইরান নিজস্ব অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।